আপনি তিস্তার কথা বললেন, অবশ্যই তিস্তার কথা হবে, অবশ্যই। এইটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচনের বিষয়। তারা ডাক দিয়েছে জাগো বাহে, সেই ডাকে যদি আমরা সাড়া না দিই তাহলে পরে আমরা আছি কেন? এটা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর অঙ্গীকার সেই অঞ্চলের সমস্যার সুরাহা করার, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব এবং চীন সফরে এই বিষয়টা আমরা নিশ্চয়ই আলোচনা করব। সেটা নিশ্চয় করে বলা যায় না, কারণ পশ্চিমবঙ্গের যে ট্রেডিশন, যে যারা আসে তারা দীর্ঘকাল মোটামুটি শাসন করতে পারে। যেটা বললাম যে সিপিএম 34 ইয়ার্স, কংগ্রেস একটানা 30 বছর, তারপরে তৃণমূল কংগ্রেস 15 বছর। তো এটা এখনই বলার সময় আসে না। এখানে কংগ্রেস কেমন, এই বিজেপি কেমন শাসন দিবে না দিবে সেটা তার উপর ডিপেন্ড করছে। তবে এটা যেটা আপনি বললেন, এটা অনেকগুলো আসলে ইস্যু। ধরেন 2011 সালে মাত্র 3টা সিট পেয়েছিল বিজেপি 2011 সালের নির্বাচনে, বিধানসভা নির্বাচনে। সেখান থেকে শহীদ ভাই, আলম ভাই যেটা বললেন, এটা আমি বিস্ময় করি বলি কিছুটা। একেবারে মানে বাংলায় বিজেপির এই উত্থানটা, এটা মানে কি বলবো, মানে হিন্দুত্ববাদের যে উত্থানটা, এটা বিস্ময়কর আমি মনে করি। মানে এটাকে প্রধানত হিন্দুত্ববাদের যে উত্থানটা, এটা এবং অ্যালার্মিংও বটে। এই অঞ্চলের রাজনীতি, ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এটা খুবই অ্যালার্মিং। এটা নানান কারণ আছে। এটা ঠিক যে মমতার যে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন 15 বছর তারা শাসন করবার পরে তৃণমূলে তাদের দলীয় নেতাকর্মী এবং আরও অনেকগুলো কারণ আছে। যেমন বিজেপির মধ্যে কিছু নেতা চলে গেল, যেমন এই শুভেন্দু, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, অথবা তুমি তাকে সৃষ্টি করবে সেই তোমার ধ্বংসের কারণ হয়ে যায়। তো শুভেন্দু তো তৃণমূলের ওই নন্দীগ্রামের ওই আন্দোলন থেকেই তো তার উত্থানটা বেসিক্যালি, এবং তার ভাসতে টাসতে অভিষেকের সাথে তার ক্ষমতার যে দ্বন্দ্ব বা প্রশাসনের মধ্যে তার যে মানে অতিরিক্ত ক্ষমতার ব্যবহার, এগুলোও কিন্তু পশ্চিমবঙ্গের একটা শ্রেণীর মানুষ ভালোভাবে নেয়নি। এবং যেটা ওই জন্য বললেন আপনাদের রিপোর্টার, যে এই পঞ্চায়েতে গ্রামে গ্রামে তাদের নেতাকর্মীদের যে কি বাস্তবতা, এটা হয় আমাদের অঞ্চলের শাসনে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার বক্তব্যের জেরে ডেকে পাঠানো হয়েছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে। হাসিনার পতনের পর ইউনূসের সময়ের খারাপ সম্পর্ক কাটিয়ে বাংলাদেশ ভারত সম্পর্ক যখন আবার উন্নতির পথে, ঠিক সেই সময়ে কেন এই উত্তেজনা? ঠিক কি বলেছিলেন এনসিপি নেতা আক্তার হোসেন? চলুন একটু শুনে দেখি। আবার আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার যে মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থী হিসেবে ঢল নামানো হবে না, তার কোনো গ্যারান্টি নেই মাননীয় স্পিকার। অর্থাৎ আক্তার বলেছেন, আমাদের প্রতিবেশী দেশ থেকে আবার মুসলমানদেরকে বের করে দিয়ে আমাদের দেশে শরণার্থীর ঢল নামানো হতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের নির্বাচনের যারা দায়িত্ব গ্রহণ করেছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং আগামী দিনের বাংলাদেশের রাজনীতি নির্ধারণ হচ্ছে গণমানুষের স্বার্থকে বিবেচনা করে, দেশের স্বার্থকে বিবেচনা করে। আমাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার দেশ এবং আমার দেশের গণতন্ত্র, মানুষের অধিকার। ভারতের বিধানসভা নির্বাচনে বাংলাদেশের সীমান্তের ওপারে এখন পুরো দমে বিজেপির জয় জয়কার। কঠোর হিন্দুত্ববাদী দল থেকে জয়ী নেতারা প্রত্যেকেই বাংলাদেশি ও মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। এমনকি বাংলাদেশকে ইসরায়েলি স্টাইলে গাজায় পরিণত করার হুমকিও দিয়েছিল কেউ কেউ। তবে কি সীমান্তের ওপারে বিজেপির জয়ে হুমকির মুখে পড়তে যাচ্ছে বাংলাদেশ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আশা করি ভালো আছেন। দেখছিলাম শিরোনাম, এখন দেখব বিস্তারিত। দর্শক, আজকে আপনাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখেছেন আজকের আলোচনাটি কতটুকু গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন আসল রহস্য। দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে, এবং অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আমি আর কথা বলবো না, চলুন শুরু করি বিস্তারিত। ইসরায়েল গাজার হিন্দুদের বাঁচাতে লড়াই করেছিল। আমরাও 100 কোটি হিন্দু বাংলাদেশের 1.5-2 কোটি হিন্দুর জন্য লড়বো। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে।
প্রায় 2 বছর ধরে ইতিহাসের চরম তিক্ত পর্যায়ে রয়েছে ভারত বাংলাদেশের সম্পর্ক। অন্তর্বর্তী সরকারের শাসনামলে দীর্ঘদিনের ঐতিহাসিক সম্পর্ক গিয়ে ঠেকে একেবারে তলানিতে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার সেই সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চললেও সীমান্তের ওপাশ থেকে সহযোগিতা মেলেনি। আর এমন পরিস্থিতিতে উত্তেজনার আগুনে ঘি ঢালতে ব্যস্ত ছিলেন ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতারা, যারা বারবার সীমান্তে অস্থিরতা সৃষ্টি করতে চেয়েছে, যাদের নেতৃত্বে হামলা হয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনেও, ওড়ানো হয়েছে বাংলাদেশের পতাকা। তবে কাকতালীয়ভাবে বিজেপির সেসব উগ্রবাদী নেতাদের দখলে চলে গেল ভারতের রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের রাজত্ব ভেঙে ভূমিধর জয় পেয়েছে বিজেপি। আর এই জয়ের মাধ্যমে মমতা ব্যানার্জিকে পরাজিত করে রাজ্য সরকারের মসনদে বসতে যাচ্ছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর এই জয়ের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুসলিমরা যে বিপদে পড়তে যাচ্ছেন সেটা নিঃসন্দেহেই বলা যায়। যিনি কিনা নির্বাচনী প্রচারণাতেও মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন। শুধু মুসলিম বিদ্বেষী বক্তব্য নয়, বাংলাদেশ বিদ্বেষী বক্তব্য ছিল চোখে পড়ার মতো। দেশটিতে থাকা মুসলমানদের বাংলাদেশি অনুপ্রবেশকারী বলেও আখ্যা দেন শুভেন্দু। এমনকি নির্বাচনে জয় পেলে সেসব অনুপ্রবেশকারীদের ভারত থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিজেপির এই নেতা। সবাই তৈরি, বাংলা বাঁচাতে হবে, বাংলাকে বাংলাদেশ হতে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে জামাতিদের হাতে যেতে দেব না। এদিকে ফলাফলের পর প্রেস ব্রিফিংয়ে শুভেন্দু দাবি করেন শুধু হিন্দুদের ভোটে জয় পেয়েছেন তিনি, মুসলমানরা তাকে কোনো ভোটই দেয়নি। जितना मुसलमान वोट देने के लिए निकला सब ममता को वोट दिया और मुझे हिंदू, सिख, जैन, बुद्धिस्ट लोग ने आशीर्वाद देकर जिताया। ये जीत हिंदुत्व का जीत है, ये जीत बंगाल का जीत है, ये जीत नरेंद्र मोदी जी का जीत है। শুভেন্দুর বক্তব্য থেকে বোঝা যায় আগামী দিনে পশ্চিমবঙ্গ জুড়ে মুসলমানদের দুর্দিন আসতে চলেছে। বিশ্লেষকরা বলছেন যার প্রভাব পড়বে বাংলাদেশ সীমান্তেও, কারণ গত 8 মাসে দেশের 32টি সীমান্ত জেলা দিয়ে অন্তত 2479 জন মানুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জোরপূর্বক বাংলাদেশের ভেতরে পুশিন করেছে। এদিকে পশ্চিমবঙ্গে এমন জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন। पलायन रुकेगा। पहली कैबिनेट में ही आयुष्मान भारत योजना को हरी झंडी दिखाई जाएगी। তবে অনুপ্রবেশকারীর নামে সীমান্ত দিয়ে পুশিন করার এই সংখ্যাও এখন ঢাকায় উদ্বেগ বাড়াচ্ছে। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, আসামেও টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরছে বিজেপি। ক্ষমতার মসনদে বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা, যিনি নিজেও একজন কট্টর মুসলিম বিদ্বেষী, নির্বাচনী প্রচারণায় এআই ভিডিও ব্যবহার করে বাংলাদেশ এবং মুসলিম বিদ্বেষী অপপ্রচার চালিয়েছেন অসংখ্যবার। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও হিমন্ত বিশ্ব শর্মার প্রোপাগান্ডা নিয়ে একাধিক সংবাদ প্রচার হয়েছে। আবার ত্রিপুরাতেও বিজেপি জোটের সরকার রয়েছে, যারা প্রত্যেকেই বাংলাদেশ এবং মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত। এদিকে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সরকার ছিল। এই সময় মুসলিমদের নিয়ে বিজেপি নেতারা নানান কথা বললেও এখন তারা জিতে আসায় সরাসরি আক্রমণের শিকার হতে পারেন মুসলিমরা, আর সেই ঢেউ এসে লাগতে পারে বাংলাদেশেও, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আপনি যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক কোন জায়গায় যায়, এক ধরনের আতঙ্ক। বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা মনে করতে পারে যে ওইখানে হিন্দু জাগরণ, আর এখানে মুসলিমদেরকে কোনো নির্যাতন করে কিনা, বা এই ধরনের সম্পর্ক আরও তিক্ততা হয় কিনা। আমি মনে করি যে যখন কোনো আনরুলি ফোর্স বা দল ক্ষমতায় চলে আসে, তাদের কিছু রেসপন্সিবিলিটি তো বেড়ে যায় তখন। এই যে হিন্দু মুসলিম দাঙ্গা, হিন্দু মুসলিম ব্যবসা, এগুলো তখন তাদের ঘাড়ে আসবে। তখন তারা আবার বলতে পারবে না যে এটা তো তখন সরকার হিসেবে তাদের দায়িত্ব পড়ে যায়। আগে তো সরকারে ছিলাম না, তখন দাঙ্গা লাগিয়ে দিলাম। এখনও যেটা হবে সেটা হচ্ছে ইলেকশনের পরপর হবে, কোথাও কেউ কেউ প্রতিশোধ নিয়ে নেবে। কিন্তু আলটিমেটলি যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক নির্ভর করবে সেন্টারের উপর। পশ্চিমবঙ্গ এখানে কোনো ফ্যাক্টর না। সেন্টার কিভাবে বাংলাদেশকে ডিল করছে, এবং পশ্চিমবঙ্গের ডিল করার বিষয়টা এটাই হচ্ছে যে হিন্দু মুসলিম এই সম্পর্কটা, হিন্দু মুসলিমের যে তিক্ততা,
সেটা তারা কতটা মিনিমাইজ করতে পারবে, সেটা কতটা মুন্সিয়ানার সঙ্গে ডিল করতে পারবে, সেটার উপর তাদের সাফল্য যেমন নির্ভর করছে, বাংলাদেশের সাথেও তাদের সম্পর্ক নির্ভর করছে। কারণ সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এখানেও তার প্রতিফলন যে হবে সেটা তারাও জানে। আবার পশ্চিমবাংলা বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য একই রকম। শ্রমিক বলেন, ওরা কি চায়? বাংলাদেশের পুরো জনসংখ্যা কি পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করুক? তিনি বলেন, আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা কোনো অবস্থাতেই এটিকে স্বাগত জানাতে পারি না, জানাবও না। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই হঠাৎ ঢাকার সংসদে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে কলকাতা নয়, দিল্লি নয়, বরং বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা। কেন? কারণ একজন বাংলাদেশি এমপি সরাসরি দাবি করেন এটা রাজনৈতিক অনুমান নয়, এটা সম্ভাব্য বাস্তবতা। বৃহস্পতিবার ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পাওয়ান বড়েকে তলব করে প্রতিবাদ জানায় বাংলাদেশ। পশ্চিমবাংলার আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে হিমন্ত শর্মা বলেন, যখন ভারত বাংলাদেশের সম্পর্কে অবনতি হয় তখন আমার ভালো লাগে, কারণ যখন সম্পর্ক ভালো থাকে তখন ভারত সরকার পুশব্যাক চায় না। সেজন্য ইউনুস আমলে যেমন সম্পর্ক ছিল তেমনই যেন থাকে। অর্থাৎ ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি সেটাই যেন বজায় থাকে, এমনটাই চাইছেন তিনি। কারণ সেই সময়ে ভারত তাদের দেশের মুসলমানদেরকে বাংলাদেশে ঠেলে দেয়, এটাই তার যুক্তি। বাংলাদেশ এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে, আর এনসিপির এমপি আখতারও সংসদে এই প্রসঙ্গই তুলেছেন। কিন্তু বিষয়টি বিজেপি শিবিরে আনন্দের রোল তুলে দিয়েছে। বিজেপি মনে করছে বাংলাদেশের এমপি যেহেতু পুশব্যাকের কথা বলছেন, নিশ্চয়ই তৃণমূল হেরেছে। বিষয়টি কলকাতা, আসাম ছাড়িয়ে সুদূর দিল্লিতেও আলোচিত হচ্ছে। ভারতের প্রথম সারির গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া লিখেছে, বিষয়টা শুধু মন্তব্য নয়, এটা আনুষ্ঠানিক পার্লামেন্টারি রেকর্ড। এই প্রথম বাংলাদেশের কোনো এমপি ভারতের কোনো নির্বাচনের ফলাফলকে রিফিউজি ক্রাইসিসের কারণ হিসেবে সংসদে উত্থাপন করলেন। টাইমস অফ ইন্ডিয়া আরও লিখেছে, আখতার এখন বিষয়টি তুললেও ইস্যুটা কিন্তু নতুন নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেখানে সীমান্ত বাংলাদেশের সাথে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে 91 লাখ মানুষকে বাদ দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, ভারতীয় গণমাধ্যম বলছে এনআরসির কারণে হাজার হাজার মুসলমানের বাড়িঘর ধ্বংস করেছে বিজেপি। সীমান্তবর্তী এলাকায় অলরেডি গৃহহীন মানুষের একটা ঢল জমা হয়েছে। ভারতের নাগরিকরা তাদের নিজের দেশেই রিফিউজি জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। এর প্রধান কারণ তারা মুসলমান। এমনকি কার্গিল যুদ্ধে আহত ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তাও শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে নাগরিকত্ব হারিয়েছেন, এমন অনেক উদাহরণ আছে। ক্যাপ্টেন সানাউল্লাহ 1987 থেকে 2017 সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। কার্গিল যুদ্ধে অংশ নেন এবং সম্মানজনক রাষ্ট্রপতি পদক লাভ করেন। 2017 সালে সেনাবাহিনী থেকে অবসর নেন। ভারত শুধু তার নাগরিকত্বই বাতিল করেনি, তাকে গ্রেপ্তার করে গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেয়। মেজর আজাদ আলী ভারতীয় সেনাবাহিনীর কর্পস অব ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে কর্মরত ছিলেন। কার্গিল যুদ্ধ থেকে সর্বশেষ অপারেশন সিন্দুর প্রতিটিতেই অংশ নেন তিনি। 2025 সালের অক্টোবরে সেনাবাহিনী থেকে অবসর নেন। এবারের নির্বাচনে তার নামও বাদ দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি নাকি বাংলাদেশের নাগরিক। 58 বছর বয়সী হাকিম উদ্দিন শেখ 1984 থেকে 2000 সাল পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার রেজিমেন্টে চাকরি করেন। তার পরিবারের আরও 2 সদস্য, শেখ নইমুদ্দিন এবং শেখ মোহাম্মদ সেলিম, 1965 এবং 1971 সালে ভারতের পক্ষে যুদ্ধ করেন। 130 বছর ধরে ভারতীয় সেনাবাহিনীতে সার্ভিস দিচ্ছে যে পরিবার, এবার ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে। আসামের দিলবার হোসেন এবং মিজানুর আলী এখনও ভারতীয় সেনাবাহিনীতে আছেন, অথচ তাদের ভোটাধিকার নেই, তাদের নাগরিকত্ব হুমকির মুখে। তাদের বড় ভাই সুবেদার সাইফুল ইসলাম 1999 সালে কার্গিল যুদ্ধে অংশ নিয়েছেন। এমন অসংখ্য নাম আছে। সবার ক্ষেত্রে একটাই কমন বিষয়, এরা সবাই মুসলিম। ভারতে মুসলিমদের সাথে আচরণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের জার্মানি কিংবা সাম্প্রতিক ইসরায়েলের কথাই মনে করিয়ে দিচ্ছে। তবে ভারতের নির্বাচনের আগে বাংলাদেশ বিরোধী কথাবার্তা একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। অশিক্ষিত ভোটাররা বাংলাদেশ বিরোধী কথাবার্তা ভালোবাসে। সামাজিক মাধ্যমে তারা বাংলাদেশ বিরোধী কথাবার্তা প্রচার করে। দেশের ভেতরে দারিদ্র্য, বেকারত্ব, বৈষম্য এবং নানা ধরনের ইস্যু ভুলে
তারা বাংলাদেশ ইস্যুতে সরব হয়। এটা বাংলাদেশের রাজনীতিতেও আমরা দেখেছি। দেশের অভ্যন্তরীণ সমস্যা প্রকট হয়ে উঠলেই ভারত বিরোধী জিগির ওঠে। মূল আলোচনা পথ ভুলে প্রতিবেশী দেশ বিরোধী আলোচনার রাস্তায় চলে যায়। নির্বাচনী জোশে বিজেপি নেতারা যদি বাংলাদেশ বিরোধী কথাবার্তা বলেন, সেটা মেনে নেওয়া যায়, কারণ নির্বাচনের আগে নেতারা যা বলেন নির্বাচনের পরে সেসব তাদের আর মনে থাকে না। কিন্তু ভারত যদি সত্যিই তাদের দেশের নাগরিকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে, তাহলে সেজন্য ভারতকে আসলেই প্রতিরোধের মুখোমুখি হতে হবে। আগেও বিভিন্ন সময়ে ভারত তাদের নাগরিকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে, কিন্তু সেগুলো সফল হয়নি, এবারেও হবে না। বরং এই বিষয়ে এনসিপি নেতা নাহিদ ইসলাম শনিবার যে কথাটি বলেছেন সেটি বেশ গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, পাঠাতে চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠান। আওয়ামী লীগের 20,000 নেতাকে আশ্রয় দিয়ে রেখেছেন, তাদের ফেরত পাঠান। একই সাথে আমরাও বলতে চাই, আন্তর্জাতিক নদী আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য গঙ্গা ও তিস্তার পানির ন্যায্য ভাগ বাংলাদেশে পাঠানো হোক। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন। গত বছর বড়দিন এবং এই বছর ইস্টারের সময় খ্রিস্টান জনগোষ্ঠী ভারতের বিভিন্ন প্রদেশে চরম নির্যাতনের শিকার হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক মিডিয়ায় শত শত রিপোর্ট হয়েছে। শুধু খ্রিস্টান নয়, হিন্দুদের একটা অংশ ছাড়া অন্য সব ধর্মের মানুষই ভারতে কম বেশি নির্যাতনের শিকার। এমনকি নিম্নবর্ণের হিন্দুরা পর্যন্ত উচ্চবর্ণের হিন্দুদের হাতে নির্যাতনের শিকার হচ্ছেন। এদিকে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গেছে, বেকারত্বের হার বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে প্রায় 4%, রপ্তানি কমেছে 7.4%। বিশ্বব্যাংকের ডেটা বলছে, বিদেশি বিনিয়োগকারীরা ভারত থেকে $19 বিলিয়ন বিনিয়োগ তুলে নিয়ে ভারত ছেড়ে গেছেন। গত 5 বছরে কমপক্ষে 20,000 মানুষ বেকারত্বের কারণে আত্মহত্যা করেছে। কনজিউমার ফিন্যান্স সার্ভের তথ্য অনুযায়ী ভারতের 41% পরিবার ঋণের বোঝায় জর্জরিত, অর্থাৎ অর্ধেক পরিবারই ঋণের দায়ে জর্জরিত। ভারতে যখন একটা কঠিন পরিস্থিতি, তখন বাংলাদেশ ইস্যু, পাকিস্তান ইস্যু, চীন ইস্যু ইত্যাদি মুখরোচক আলোচনার মাধ্যমে মানুষকে ব্যস্ত রাখার চেষ্টা করা হবে, এমনটাই স্বাভাবিক। একই চিত্র আমরা বাংলাদেশেও দেখি। দেশের ভেতরে দারিদ্র্য, বেকারত্ব, মানবাধিকার, গণতন্ত্রের সংকট সমাধানের বদলে ভারত বিরোধিতার রাজনীতিটা বড় করে তোলা হয়। আমরা বরাবরের মতো এখনো বলছি, দুই দেশেরই উচিত দুটি সার্বভৌম দেশের মর্যাদার প্রতি সম্মান রেখে আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করা উচিত। দক্ষিণ এশিয়ার অভিন্ন সংস্কৃতিকে মাথায় রেখে দক্ষিণ এশিয়ার যৌথ অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজ করা দরকার, যাতে করে মানুষের দারিদ্র্য, বেকারত্বের সমাধান হয়, যাতে করে এই অঞ্চলের উন্নয়ন হয়। বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায়, যারা আন্তরিকভাবে দেশের জন্য কাজ করার অঙ্গীকার করেছে। ভারতেও একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আছে। দুই দেশের গণতান্ত্রিক সরকারেরই উচিত আলোচনার মাধ্যমে দক্ষিণ এশিয়ার সামগ্রিক উন্নয়নের পথ খুঁজে বের করা।